রৈখিক কথাটা এটার থেকে আমাদের মাথায় আসে একটা কথা, সেটা হচ্ছে রেখা। ওই এ বি সি এর থেকে আমরা বুঝে যাব যে দুটো সমীকরণ কি হচ্ছে, পরস্পরকে ছেদ করছে নাকি সমান্তরাল হচ্ছে নাকি সমাপতিত হচ্ছে। এই পুরো ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে আগে দেখে নাও। হ্যালো, ওয়েলকাম ব্যাক। আজকে আমরা করব ক্লাস 9 এর 5 নাম্বার যে চ্যাপ্টারটা রয়েছে, রৈখিক সহসমীকরণ দুই চল বিশিষ্ট, লিনিয়ার সাইমালটেনিয়াস ইকুয়েশন। তো চ্যাপ্টারটা শুরু করার আগে আমরা চ্যাপ্টারটা সম্পর্কে কিছু জেনে নেব, অর্থাৎ বেসিক যে কনসেপ্টটা সেটা ক্লিয়ার করে নেব। বেসিকটা যদি আমাদের ক্লিয়ার না থাকে পরে অঙ্কগুলো করতে আমাদের অসুবিধা হবে, ঠিক আছে? তো চলো একদম প্রথম থেকে আজকে আমরা শুরু করব। প্রথমে আমরা জানবো সমীকরণ কি। যেহেতু চ্যাপ্টারটার নাম রৈখিক সহসমীকরণ, তাহলে আমরা সমীকরণ থেকে শুরু করি। প্রথমে জেনে নিই সমীকরণ কোনগুলো, তারপরে সেখান থেকে দেখবো যে রৈখিক সহসমীকরণ কোনগুলো, অর্থাৎ রৈখিক কেন বলা হচ্ছে, ঠিক আছে? তো দেখো, প্রথমে মনে করো আমি এরকম একটা ইকুয়েশন এরকম লিখলাম, এটাকে ইকুয়েশন বা সমীকরণ এটাকে আমরা বলতে পারবো সমীকরণ। কখন সমীকরণ হয়? যখন একটা সংখ্যামালাতে বাম পক্ষ আর ডান পক্ষ থাকে। এদিকে আমাদের থাকবে বাম পক্ষ আর এদিকে থাকবে ডান পক্ষ। বাম পক্ষ লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড, মাঝখানে সমান চিহ্ন থাকবে, তখন সেটাকে আমরা বলবো সমীকরণ। আর এই যে যেটা লিখেছি এটা কিন্তু সমীকরণ নয়, যেহেতু এখানে কোনো সমান চিহ্ন নেই। এটাকে আমরা বলবো সংখ্যামালা বা বীজগাণিতিক সংখ্যামালা বলতে পারি, বা বলা হয় অ্যালজেব্রিক এক্সপ্রেশন, ঠিক আছে? তো যখন সমান চিহ্ন থাকে না তখন সেটা হচ্ছে সংখ্যামালা। আর ওই রকমই যদি দুদিকে দুটো সংখ্যামালা থাকে, একটা সমান চিহ্নের বাঁ দিকে একটা সংখ্যামালা থাকলো, ডান দিকে আর একটা সংখ্যামালা থাকলো, তখন সেটাকে আমরা বলবো সমীকরণ। বা এমনও হতে পারে যে বাঁ দিকে শুধুমাত্র সংখ্যামালা থাকলো, ডান দিকে শূন্য থাকলো। মনে করো এরকম একটা রয়েছে 2x + 5 সমান হচ্ছে 7। দেখো এটা হচ্ছে একটা সমীকরণ, কারণ এখানে সমান চিহ্ন রয়েছে, বাঁ দিকে একটা সংখ্যামালা রয়েছে, ডান দিকে একটা সংখ্যা রয়েছে, ঠিক আছে? এটাও সংখ্যামালা। তো এখান থেকে আমরা কি করতে পারবো, দেখো এখান থেকে আমরা x এর মান নির্ণয় করতে পারবো। কিভাবে করব? প্রথমে 5টাকে ডান দিকে নিয়ে যাই, তাহলে 7 - 5 বা 2x সমান হচ্ছে 2, বা x সমান কত হবে 2/2, 2 একে 2 সমান হচ্ছে 1, ঠিক আছে? তো x এর মান আমরা এখান থেকে পেয়ে গেলাম 1। এই যে x এর মানটা পেলাম, এই মানটা যদি আমরা এই সমীকরণের বাঁ দিকে বসাই তখন কি করে, ওই মানটা সমীকরণটাকে সিদ্ধ করে, ঠিক আছে? তো এটা হচ্ছে পুরো এই যে যেটা আমরা লিখেছি এটাকে বলা হয় সমীকরণ। আর এই যে x এর মানটা পেলাম, x এর মান পেলাম 1, এটাকে আমরা বলতে পারি যে এটা হচ্ছে x এর মান, বা এটাকে আমরা সমাধানও বলি। এটা আমরা সমাধান করলাম, তাই তো? বা এটাকে আমরা বলতে পারি সমীকরণের বীজ। এই যে সমীকরণের যেটা সমীকরণটা ছিল, এই সমীকরণের বীজ হচ্ছে x সমান 1। বা আমরা বলতে পারি এটাকে বলে বহুপদী সংখ্যামালার শূন্য, শূন্যও বলা হয়। x সমান 1 এটাকে শূন্যও বলা হয়। কেন বলা হয় এই নামগুলো কেন? দেখো x এর মান তো এই জন্যই বলা হচ্ছে কারণ এখানে আমরা x এর মান 1 পেয়েছি। সমাধান বলা হয় কারণ এই পুরো সমীকরণটা সমাধান করে আমরা x সমান 1 পেয়েছি। এটাকে বীজ বলা হয়, এই সমীকরণের বীজ অর্থাৎ মূল বলা হয়, ঠিক আছে? তার সাথে শূন্য বলা হয়। শূন্য কেন বলা হয়? দেখো এই যে পুরো সমীকরণটাকে যদি আমরা এই x এর মানটাকে এই সমীকরণটাতে বসাই তখন বাম পক্ষ আর ডান পক্ষ সমান পাবো। সেটা কি করে পাবো? দেখো এই যে সমীকরণটা, এর বাম পক্ষ কত ছিল? বাম পক্ষ আছে 2x + 5। এখানে যদি আমরা x এর মান কত পেয়েছি? দেখো 1 পেয়েছি। তো x এর মান যদি 1 বসাই তাহলে কি পাবো? 2 × 1 + 5, তাহলে 2 আর 1 গুণ করলে হয় 2 প্লাস হচ্ছে 5 সমান পাচ্ছি দেখো 7, যেটা আমাদের ডান পক্ষে ছিল। তার মানে বাম পক্ষ আর ডান পক্ষ সমান পেয়েছি। বা দেখো কোনো সমীকরণ যদি এরকম থাকে 4x - 8 = 0, এটা সমাধান করলে কি পাবো? 4x সমান হচ্ছে 8, বা x সমান হবে কত? 8/4। দেখো 4 2 8 সমান 2 পেলাম, ঠিক আছে? তো এই যে x এর মান 2 পেলাম, এই মানটাকে যদি আমরা সমীকরণের বাঁ দিকে বসাই, যেহেতু ডান দিকে শূন্য রয়েছে তাহলে বাঁ দিকে বসালে দেখো শূন্য পাবো। 4 × 2 - 8, 4 2 হচ্ছে 8 - 8 সমান 0। এই যে শূন্য পেলাম অর্থাৎ শূন্যের সাথে সমান হলো, তার জন্য এটাকে আমরা এই যে x এর মানটাকে এটাকে সংখ্যামালার শূন্য বলা হয় বা সমীকরণের শূন্য বলা হয়, ঠিক আছে?
তাহলে এগুলো হচ্ছে আমাদের সমীকরণ। এবার আমরা দেখব কোনগুলো রৈখিক সমীকরণ বা রৈখিক কেন বলা হচ্ছে। তো দেখো রৈখিক সমীকরণ কোনগুলো। দেখো আমাদের প্রথমে এরকম একটা চলরাশি আমরা নিচে লিখি, চলরাশিগুলোকে। চলরাশি অর্থাৎ কোনগুলো, এক্স ওয়াই জেড, এগুলো হচ্ছে চলরাশি। তো এই চলরাশির উপরে যেটা থাকে পাওয়ার যেটা, সেটাকে আমরা বলি কি ঘাত বা পাওয়ার বলা হয়, ঠিক আছে। তো এই চলরাশির উপরে যে ঘাত থাকে এর মানটা যখন এক হয়, এর মান এক হতেই হবে, যখন মানটা এক হবে সেই রকমের যে সমীকরণগুলো সেগুলোকে আমরা বলবো রৈখিক সমীকরণ। এক না হলে অন্য যে কোনো সংখ্যা হলে সেগুলোকে আমরা রৈখিক সমীকরণ বলবো না, সেগুলো অন্য ঘাতে হবে। যদি 2 হয় সেটা দ্বিঘাত হবে, 3 হলে ত্রিঘাত হবে, ঠিক আছে। তো একটা সমীকরণে যে চলরাশিগুলো থাকবে, এমন নয় যে একটাই চলরাশি থাকবে, এক চল বিশিষ্ট হয়, দুই চল বিশিষ্টও হয়। আমাদের এখানে পড়ার বিষয় হচ্ছে দুই চল বিশিষ্ট, কিন্তু প্রথমে আমরা এক চলটাও জেনে নেব। তো দেখো এক চল বিশিষ্ট বা দুই চল বিশিষ্ট যাই হোক না কেন, শুধুমাত্র শর্ত কি, শর্ত হচ্ছে যে চলরাশির ঘাতটাকে হতে হবে একের সাথে সমান, ঠিক আছে। দেখো আমি উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। মনে করো এরকম একটা সমীকরণ রয়েছে 2x - 4 = 0, ঠিক আছে। এবার তোমাদের বলা হলো যে এটা কি রৈখিক সমীকরণ। আমাদের প্রথমে তো জানতে হবে যে রৈখিক সমীকরণ কোনগুলো, ঠিক আছে। রৈখিক ছাড়া দ্বিঘাত সমীকরণ হয়, ত্রিঘাত সমীকরণ হয়, যেটা আমাদের ক্লাস 10 এর প্রথম চ্যাপ্টার রয়েছে সেটা হচ্ছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। সেখানে দ্বিঘাত সমীকরণগুলো নিয়ে আমরা পড়বো, কিন্তু এখানে আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে রৈখিক সহসমীকরণ, ঠিক আছে। তো দেখো তাহলে এটা কি, এখানে আমাদের কোনো অন্য কিছু দেখার বিষয় নেই, শুধু আমরা প্রথমে খুঁজে নেব যে চলরাশি কোথায় রয়েছে, তারপরে তার মাথায় অর্থাৎ ঘাত কত রয়েছে সেটা আমরা খুঁজবো। তো দেখো এখানে চলরাশি রয়েছে x, আর তার সর্বোচ্চ ঘাত মাথাতে কত রয়েছে, 1, কিছু নেই তার মানে 1 রয়েছে। তো এটা তার মানে হয়ে গেল রৈখিক, এটা অবশ্যই রৈখিক সমীকরণ, ঠিক আছে। আচ্ছা এবার দেখো মনে করো এরকম রয়েছে 2x + 3y = রয়েছে 5, ঠিক আছে। আমরা এরপর যখন পড়বো তখন মানে এই চ্যাপ্টারটা নিয়ে পড়বো তখন এরকম সমীকরণই বেশি দেখতে পাবো, কারণ এই চ্যাপ্টারটা হচ্ছে দুই চল বিশিষ্ট। দেখো এখানে দুটো চলরাশি রয়েছে x আর y, ঠিক আছে। তো দুটো যে চলরাশি রয়েছে দুটোরই সর্বোচ্চ ঘাত কত, এরও রয়েছে 1, এরও 1, ঠিক আছে। তাহলে মানে এমন নয় যে শুধুমাত্র একটার ঘাত 1 হলেই চলবে, দুটোরই ঘাত যদি 1 হয় তখন সেটাকেও আমরা বলবো কি রৈখিক, অর্থাৎ এটাও হয়ে গেল রৈখিক। এবার দেখো আমি অন্য আরেকটা লিখছি, এরকম লিখলাম 2x² + 3y = 7, এটা কি রৈখিক হবে। এখানে আমাদের দুটো চলরাশি রয়েছে, একজনের ঘাত 1 রয়েছে, y এর ঘাত রয়েছে 1, কিন্তু x এর ঘাত 2, x এর ঘাত 1 নয়, তার মানে এটা কিন্তু রৈখিক হবে না, ঠিক আছে, এটা রৈখিক হলো না। আচ্ছা আরো একটা লিখছি, দেখো এরকম রয়েছে 2x + 3xy = 5, ঠিক আছে। তো এই সমীকরণটা খেয়াল করো, দেখো এখানেও x এর ঘাত রয়েছে 1, কিছু নেই তার মানে 1 রয়েছে, এই x এরও ঘাত 1, এই y এরও ঘাত 1, সবার ঘাত 1 রয়েছে, তাহলে কি এটাকে আমরা রৈখিক সমীকরণ বলতে পারবো। তো খেয়াল করে দেখো এই যে x y রয়েছে ওরা একসাথে গুণ রয়েছে, তো যখন আমরা ওদের ঘাতটা ক্যালকুলেট করব বা ভাববো বা হিসেব করব তখন কিন্তু এই দুজনের ঘাতটা হয়ে যাবে একসাথে 1 + 1 = 2, ঘাত হয়ে গেল 2। তো ঘাত যদি 2 হয় তখন সেটাকে আমরা কিন্তু রৈখিক সমীকরণ বলতে পারবো না, তাহলে এটা কি, এটা কিন্তু রৈখিক সমীকরণ নয়, ঠিক আছে। আরো একটা দেখো, মনে করো এরকম রয়েছে 3/x + 5y = 7, ঠিক আছে, এটা একটা সমীকরণ রয়েছে। তো এখানে কি, এখানেও দেখো দেখতে পাচ্ছ যে x এর ঘাত রয়েছে 1, y এর ঘাত রয়েছে 1, ঠিক আছে, আলাদা আছে, x y একসাথেও নেই, উপরেরটার মতো নেই, এমন দুটো নেই যাদেরকে যোগ করে আমরা 2 বা 3 কিছু বলতে পারবো, ঠিক আছে। এখানে আলাদা রয়েছে, x একা রয়েছে, y একা রয়েছে, দুজনেরই ঘাত রয়েছে 1। তো এক্ষেত্রে কি আমরা বলতে পারবো যে এটা রৈখিক সমীকরণ কি রৈখিক সমীকরণ নয়। কি হচ্ছে দেখো এই এক্সটাকে যদি আমরা উপরে নিয়ে যাই তাহলে এটা হয়ে যাবে -1। যে কোনো চলরাশি মানে যখন নিচে থাকে লব বাই হর হয়, তো হরে যখন কোনো একটা চলরাশি থাকে কোনো ঘাত সহ, সেটাকে যখন আমরা উপরে নিয়ে যাই তখন সেই ঘাতটা মাইনাস হয়ে যায়। তো এখানে যে ঘাতটা 1 ছিল, পাওয়ারটা 1 ছিল, সেটা -1 হয়ে গেল, প্লাস হচ্ছে 5y = 7,
তো দেখো তাহলে আমরা x এর ঘাত পেয়ে গেলাম -1, তার মানে এটাও কি, এটা অবশ্যই রৈখিক নয়, কারণ ঘাত হতে হবে 1। ঠিক আছে, তাহলে আমরা রৈখিক সমীকরণ বুঝলাম। এবার আমাদের দেখতে হবে যে এর নামটা রৈখিক কেন, রৈখিক কেন হচ্ছে। এই যে রৈখিক কথাটা, এটার থেকে আমাদের মাথায় আসে একটা কথা, সেটা হচ্ছে রেখা। তো রেখা কেন বলা হচ্ছে, এটা তো সমীকরণ, সমীকরণের সাথে রেখার কি সম্পর্ক? রেখা তো আমরা শিখেছি জ্যামিতিতে, তাই তো, সরলরেখা, বক্ররেখা, এই রেখাগুলো আমাদের জ্যামিতিতে রয়েছে, কিন্তু এখানে পাটিগণিতে, সরি বীজগণিতে আমরা কেন এই রেখা নিয়ে পড়বো, তাই তো, রৈখিক সমীকরণ কেন পড়বো, তো সেটা আগে দেখে নেবো চলো। তো দেখো এখানে আমি একটা সমীকরণ লিখে নিয়েছি, x + y = হচ্ছে 10। তো এটা কি, এটা কি রৈখিক সমীকরণ? তো এটা অবশ্যই রৈখিক সমীকরণ, কেননা x এর ঘাতও রয়েছে 1, y এর ঘাতও রয়েছে 1, দুজনের ঘাত 1 রয়েছে, তার মানে এটাকে আমরা রৈখিক সমীকরণ বলতে পারি। কিন্তু এটা এক চল বিশিষ্ট নাকি দুই চল বিশিষ্ট? এটা অবশ্যই কি দুই চল বিশিষ্ট, কারণ এখানে দুটো চলরাশি রয়েছে, সেটা হচ্ছে একটা x একটা y। ঠিক আছে, এটা দুই চল। আমরা এক চল বিশিষ্টও দেখেছি, যেখানে আমরা কি দেখেছিলাম যে 2x - 4 = যদি 6 হয়, এটা কি, এটা একটা এক চল বিশিষ্ট সমীকরণ, তাই তো, এটা হচ্ছে এক চল। দেখো এখানে যেহেতু আমি বোঝাচ্ছি যে রৈখিক সমীকরণ কেন বলা হচ্ছে, তো সেটা এক চলের ক্ষেত্রেও কেন বলা হয় বা দুই চলের ক্ষেত্রেও কেন বলা হয়। রৈখিক সমীকরণ তো দুটো প্রকারই হতে পারে, রৈখিক সমীকরণ এক চল বিশিষ্ট হতে পারে, রৈখিক সমীকরণ দুই চল বিশিষ্ট হতে পারে। তো দুটো ক্ষেত্রেই রেখার সাথে একটা সম্পর্ক রয়েছে। দেখো প্রথমে আমরা এক চলটা বুঝে নিই। এটাকে যখন আমরা সমাধান করব তখন x এর মান কত পাবো, এখানে 4টা চলে গেল, 6 + 4 বা 2x = হচ্ছে 6 × 4 = 10, বা x সমান পাবো দেখো এখান থেকে 5। ঠিক আছে, x এর মান 5, আর এটা রয়েছে x + y = 10। তো এখানে কিন্তু x এর মান আমরা একটাই পেয়েছি, নির্দিষ্ট মান। ঠিক আছে, এর অন্য কোনো সমাধান আমরা পাবো না। এখানে তুমি x এর অন্য কোনো মানকে x এর সমাধান বা যেটা বীজ বা সমীকরণের শূন্য সেটা বলতে পারবে না। 5 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা এই সমীকরণটা সিদ্ধ হবে না। এটা একটা নির্দিষ্ট সমাধান, একটাই সমাধান পাবো। ঠিক আছে, এটা হচ্ছে নির্দিষ্ট। কিন্তু যখন দুই চল বিশিষ্ট সমীকরণ থাকে তখন আমরা অসংখ্য সমাধান পেতে পারি। কি করে দেখো, এটার জন্য আমাদেরকে বানাতে হয় এরকম একটা টেবিল, এটাকে আমরা টেবিল বলি। ঠিক আছে, তো এবার দেখো এখানে x লিখলাম, y লিখলাম, এরপরে কি x y লেখার পরে দেখো যখন সমীকরণটা হচ্ছে x + y = 10, তো x + y এর মান 10 হলে x সমান কত, y সমান কত, এটা কিন্তু নির্দিষ্ট নয়। এমন অসংখ্য সংখ্যা রয়েছে যাদেরকে যোগ করলে 10 হয়। ঠিক আছে, তো দেখো তুমি মনে করো বললে যে x এর মান হচ্ছে 0, তো x এর মান 0 হলে y এর মান কত হলে x + y = 10 হবে? তার জন্য আমরা কি করব, x এর পরিবর্তে 0 বসাবো। দেখো 0 + y = 10, বা y সমান কত হচ্ছে, 0 + y মানে y সমান হয়ে গেল 10। ঠিক আছে, এবার তুমি বললে যে আমি x এর মান 0 বসাবো না, অন্য কোনো সংখ্যা বসাবো, সেটা নিজের ইচ্ছে মতো যা খুশি বসাতে পারো। ঠিক আছে, তো মনে করো আমি এখানে বসালাম x এর মান 5, তাহলে y এর মান কত হবে, বা এখানে 5 এর সাথে কত যোগ করলে 10 হবে, আমরা কি জানি 5 আর 5 এ 10 হয়, সেটা এখান থেকে পেয়ে যাবো। দেখো 5 + y সমান হচ্ছে 10, বা y সমান কত, 10 - 5 সমান হচ্ছে 5, তার মানে এখানে পেয়ে গেলাম 5। ঠিক আছে, এখানে এবার তুমি 1 2 3 4 5 6 7 8 যে কোনো সংখ্যা বসাতে পারো, বা চাইলে মাইনাসও বসাতে পারো। এবার আমি এখানে বসাচ্ছি 10, অর্থাৎ x এর মান 10 বসালাম। তো x এর মান 10 বসালে y এর মান কত পাবো, 0। ঠিক আছে, তো আমি এখানে যেগুলো পেলাম সেগুলোকে দেখো বিন্দু আকারে লিখছি। একটা হচ্ছে 0,10, তারপরটা হচ্ছে 5,5, অর্থাৎ কি x, y, প্রথমে x এর মানটা কমা দিয়ে y এর মানটা, এই মানগুলোকে বিন্দু আকারে লিখছি। আর একটা পেয়েছি 10,0। যখনই দেখো বিন্দু পেয়ে গেছি তখনই আমাদের মাথায় আসছে যে এই যে বিন্দুগুলো পেয়েছি এদেরকে তো আমরা গ্রাফে প্লট করতে পারি, গ্রাফে নিতে পারি। তো কিভাবে পারবো, দেখো এখানে মনে করা রয়েছে এটা হচ্ছে x অক্ষ, এটা হচ্ছে y অক্ষ। ঠিক আছে, তো আমি বিন্দু নিয়েছি 0,10 5,5 10,0, তাহলে এখানে 1 2 করে নিই, 1 2 3 4 5 6 7 8 9 10। ঠিক আছে, 1 2 3 4 5 6 7 8 9 10। এবার এই বিন্দুগুলোকে দেখো আমি এখানে গ্রাফে আঁকবো, 0,10
0,10 মানে কত হবে? প্রথমে রয়েছে শূন্য, প্রথমে শূন্য মানে প্রথমে আমরা x অক্ষ বরাবর 0 ঘর অর্থাৎ কোনো ঘর যাব না, তারপরে y অক্ষ বরাবর যাব 10 ঘর। তাহলে বিন্দুটা কোথায় হবে? দেখো এখানে রয়েছে 10, তাহলে এই বিন্দুটা হয়ে গেল 0,10। এরপর রয়েছে 5,5, তার মানে কোথায় হবে? 1 2 3 4 5, এবার ওপর দিকেও 1 2 3 4 5, মানে এই যে 3 2 5 এর সোজা সোজা হবে এখানে 3 2 5, এটা দেখো এখানে হবে বিন্দুটা, ঠিক আছে। আরেকটা রয়েছে 10,0, তার মানে x অক্ষ বরাবর 10 ঘর, এখানে কমা 0, এটা হচ্ছে 10,0। তো এই তিনটে বিন্দুকে যদি আমরা যোগ করি, দেখো যোগ করলে কি পাচ্ছি? এখানে আমরা পেলাম একটা সরল রেখা। তার মানে এই যে সমীকরণটা ছিল x + y = 10, সেটাকে যখন আমরা গ্রাফে আঁকলাম তখন কি পেলাম? একটা সরল রেখা পেলাম, ঠিক আছে। তো তার জন্য এই যে যেহেতু সরল রেখা পাচ্ছি, তার জন্য এই ধরনের সমীকরণগুলোকে আমরা বলি রৈখিক সমীকরণ। এটা হলো দুই চল বিশিষ্টর ক্ষেত্রে। এবার যদি দেখো মনে হতে পারে যে তাহলে x = 5, এটার জন্য আমরা কি করব, কিভাবে এটাকে গ্রাফে আঁকবো? কোনো বিন্দু পাওয়ার জন্য আমাদের x এর একটা মান চাই, y এর একটা মান চাই, শুধুমাত্র x এর মান থেকে তো হয় না। তো এর জন্য আমরা কি করি? এটার জন্য আমরা ধরে নিই যে x এর মানটা নির্দিষ্ট, x এর মান 5, আর y এর মান কিন্তু আমরা যেমন খুশি নিতে পারি, আমাদের ইচ্ছা মতো নিতে পারি। কখনো y = 0 নিতে পারি, 5 নিতে পারি, 10 নিতে পারি, -5 নিতে পারি, -10 নিতে পারি, কিন্তু x টাকে 5 হতেই হবে। অর্থাৎ বিন্দুগুলো এরকম চাইলে নিতে পারো যে 5, এবার তোমার ইচ্ছা মতো কিছু একটা নিলে, আবার পরেরটা 5, আবার নিজের ইচ্ছা মতো কিছু একটা নিলে, আবার 5, নিজের ইচ্ছা মতো কিছু একটা নিলে, ঠিক আছে। তো এই যে 5, এবার দেখো বিন্দুগুলো কি কি নিতে পারো তুমি? 5, মনে করো আমি এখানে নিলাম 0, সোজা হলো একটা, তারপর নিলাম 5, 5, তারপর নিলাম 5, -5, মাইনাসও একটা নিলাম। তোমরা চাইলে মাইনাস নাও নিতে পারো, প্লাসও নিতে পারো, শুধু মাইনাসও নিতে পারো, ইচ্ছা মতো। দেখো এবার এই বিন্দুগুলোকে আমি এখানে দেখবো যে কোথায় রয়েছে। 5, 0 কোথায় হবে? 1 2 3 4 5, 0 রয়েছে মানে আমরা ওখানেই থেমে যাবো, 5, 0 হয়ে গেল। 5, 5, তার মানে 1 2 3 4 5, এবার ওপর দিকে 1 2 3 4 5, ঠিক আছে। এটা হচ্ছে 5, 5, এটা 5, 5, আর এটা হয়েছিল 5, 0। এবার আমরা কি নিয়েছি? 5, -5, তাহলে কি করব? 1 2 3 4 5, -5, তার মানে নিচের দিকে 5 ঘর যাব, 1 2 3 4 5, এটা হচ্ছে 5, -5। এবার এটাকে যোগ করো, এই যে তিনটে বিন্দু পেয়েছি, তিনটে বিন্দুকে যোগ করলে কি পাচ্ছি? কি পেলাম? একটা সরল রেখা পেলাম, তাই তো। তার মানে কি, সমীকরণ এক চল বিশিষ্ট হোক বা দুই চল বিশিষ্ট হোক, যখনই রৈখিক সমীকরণ পাচ্ছি আমরা বা রৈখিক সমীকরণ লিখছি, সেটাকে যখন আমরা গ্রাফে আঁকবো বা গ্রাফে ওই সমীকরণটাকে লেখার চেষ্টা করব, তখন সেখান থেকে আমরা একটা নির্দিষ্ট সরলরেখা পাবো। ওই যে সমীকরণটা, তার থেকে যে বিন্দুগুলো পাচ্ছি, সেই বিন্দুগুলোকে গ্রাফে বসিয়ে সরলরেখা পাচ্ছি আমরা। তো যেহেতু সরল রেখা পাচ্ছি, তার জন্য এই সমীকরণগুলোর নাম হচ্ছে রৈখিক সমীকরণ। ওই রেখার থেকে রৈখিক কথাটা এসেছে, তার জন্য হচ্ছে রৈখিক সমীকরণ, ঠিক আছে। দেখো তাহলে আমরা রৈখিক সমীকরণ তো পেয়ে গেলাম। এবার আমাদের যেগুলো রয়েছে এই চ্যাপ্টারে আমরা যেগুলো শিখবো, সেটার জন্য কি করতে হবে? আমাদের এখানে দেখো রয়েছে রৈখিক সহ সমীকরণ, মানে একটা সমীকরণ দিয়ে নেই, আমাদের দুটো করে সমীকরণ থাকবে, সেখান থেকে সমাধানের সাথে সাথে আমাদের লেখচিত্র অঙ্কন করতে হবে। তো এই যে দেখো একটা সরলরেখা হলো এরকম, এর সাথে যদি আরো একটা সরলরেখা থাকে, সেটা কিভাবে থাকতে পারে? মানে দুটো সরলরেখা কিরকম হতে পারে, দুটো সরলরেখার মধ্যে সম্পর্ক ঠিক কত রকমের হতে পারে, মানে কি দুটো সরলরেখা পরস্পরকে ছেদ করতে পারে একটা বিন্দুতে, ঠিক আছে, বা দুটো সরলরেখা সমান্তরাল ভাবে যেতে পারে, বা একটা সরলরেখার উপরে আরেকটা চলে আসতে পারে, তাই তো। এগুলো হচ্ছে দুটো সরলরেখার মধ্যে বিভিন্ন ধরনের সম্পর্ক। তো সেটা আগে আমরা একবার দেখে নিই। দেখো দুটো সরলরেখার মধ্যে সম্পর্ক, সেটা জানার আগে আমাদের এই যে রৈখিক সমীকরণগুলো, এদের সাধারণ আকারটা কেমন হয় সেটা একবার দেখে নিই। দুই চল বিশিষ্ট যেহেতু দুটো চলরাশি থাকবে, তো এরকম দেখো 2x + 3y = 10 রয়েছে, ঠিক আছে। বা মনে করো এরকম রয়েছে 5x + 4y -
বা প্লাস এখানে 6 সমান 0, ঠিক আছে। সমান যদি 0 হয় তখন সমীকরণগুলো দেখতে হয় এরকম, বা এটাকে যদি 10টাকে বাঁদিকে নিয়ে চলে আসি তাহলে হবে 2x + 3y - 10 সমান 0। তো এই যে সমীকরণগুলো লিখলাম এগুলো হচ্ছে দুই চল বিশিষ্ট রৈখিক সমীকরণ। তো এদের কি, এদের তো একটা সাধারণ আকার আমাদের জানা দরকার, যেটা থেকে আমরা পরে সূত্রগুলো করতে পারবো। তো দেখো এখানে কি x এর একটা সহগ থাকে, y এর একটা সহগ থাকে, আর একটা ধ্রুবক পদ থাকে, সেটা প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে। এখানে +6 রয়েছে, এখানে -10 রয়েছে, মানে একটা ধ্রুবক সংখ্যা, ধ্রুবক প্লাস মাইনাস সবাই ধ্রুবক। তো এদের সাধারণ আকারগুলোকে আমরা লিখি এইভাবে, x + by + c সমান 0। তাহলে আমরা বুঝতে পারবো যে x এর একটা সহগ রয়েছে, y এর একটা সহগ রয়েছে, আর c টা হচ্ছে ধ্রুবক। a b c তিনজনেই হচ্ছে ধ্রুবক সংখ্যা, তার মধ্যে c টা ধ্রুবক, কেননা c আলাদা রয়েছে, আর এগুলো রয়েছে সহগ হিসেবে, x এর সহগ, y এর সহগ, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের দুই চল বিশিষ্ট রৈখিক সমীকরণের সাধারণ আকার, দুই চল বিশিষ্ট রৈখিক সমীকরণ, ঠিক আছে। তো দেখো এবার যেটা বলছিলাম যে দুটো সরলরেখা ঠিক কিরকম কিরকম হতে পারে। প্রথমত দেখো, যেটা আমাদের এখানে এখানে তিনটেই রয়েছে, বেশিরভাগ ক্ষেত্রে সমাধান পাবো আমরা এই দুটো, এরকম দুটো সরলরেখার থেকে। এরকম দুটো সরলরেখা হতে পারে, তাই তো, দুটো সরলরেখা পরস্পরকে ছেদ করতে পারে, বা এরকম হতে পারে দুটো সরলরেখা পরস্পর সমান্তরাল, যেমন রেল লাইনে হয়, রেল লাইনের দুটো দিক পরস্পর সমান্তরাল, এরা কখনো পরস্পরকে ছেদ করবে না, ঠিক আছে। এই যে দুটো সরলরেখা যাদের মধ্যে দূরত্ব সবসময় নির্দিষ্ট, এরা কি কখনো পরস্পরকে ছেদ করতে পারে? কখনো পারে না। আর এই যে এখানে ছেদ করছে, এখানে কিন্তু দুটো সরলরেখা পরস্পরকে শুধুমাত্র একটা নির্দিষ্ট বিন্দুতে ছেদ করবে। এই দুটো সরলরেখা যেখানে এই যে ছেদ করছে এই বিন্দুতে ছাড়া অন্য কোনো বিন্দুতে এরা ছেদ করবে না, কারণ দেখো এরপর এরা তির্যক হয়ে গেছে, মানে দুজন দুদিকে চলে যাচ্ছে, এখানেও দুজন দুদিকে চলে আসছে, এরা কখনো পরস্পরকে ছেদ করতে পারে না। আরেকটা কি হয়, আরেকটা হচ্ছে এরকম একটা মনে করো সরলরেখা, ঠিক আছে, এর উপরে আরো একটা ছোট সরলরেখা, মানে এর থেকে একটু ছোট সরলরেখা, সেটা ঠিক এর মতনই, তাহলে এটা একটা সরলরেখা, মানে কি একটা সরলরেখা আর হুবহু আরো একটা একই রকম সরলরেখা, একটার উপরে একটা তাহলে পড়ে যাবে, তাই তো, দুটো আলাদা সরলরেখা হলো না। তো এক্ষেত্রে কি, একটা সরলরেখার উপরে একটা সরলরেখা পড়ে গেল। তো এই তিন ধরনের আমাদের সরলরেখা হতে পারে, দুটো সরলরেখার মধ্যে সম্পর্ক হতে পারে। তো এক্ষেত্রে এই তিনটে ক্ষেত্রে আমরা সমাধান কিরকম পাবো? দেখো সমাধান হচ্ছে যে দুটো সরলরেখা পরস্পরকে কিভাবে ছেদ করছে সেই ছেদ বিন্দুর সাপেক্ষে আমরা সমাধান নির্ণয় করি। তো এখানে যেহেতু একটা বিন্দুতেই ছেদ করেছে, তার জন্য এখানে আমরা নির্দিষ্ট একটি পাবো, একটি নির্দিষ্ট সমাধান পাবো, যেহেতু একটা বিন্দুতে ছেদ করেছে। কিন্তু এখানে দেখো, এখানে পরস্পরকে কখনোই ছেদ করবে না, যত দূরেই চলে যাক সরলরেখাগুলো পরস্পরকে কখনো ছেদ করবে না। তার মানে এদের ক্ষেত্রে কি, এদের ক্ষেত্রে আমরা কোনো সমাধানই পাবো না, তার মানে এখানে হচ্ছে কোনো সমাধান নেই, ঠিক আছে। আর এখানে কি, এখানে অসংখ্য সমাধান পাবো, এদের দুজনের মধ্যে অসংখ্য সাধারণ বিন্দু রয়েছে, এখানে দুটো ওই দুটো সরলরেখা পরস্পরের কাছে আছে, এখানে রয়েছে, এখানে রয়েছে, এরকম অসংখ্য বিন্দু রয়েছে, তার জন্য এখানে কি পাবো আমরা, অসংখ্য সমাধান পাবো, ঠিক আছে। এটা তো হলো ছবির ব্যাপার। আমাদেরকে তো এবার সমীকরণের যে সাধারণ আকার, মানে দুটো সমীকরণ দেখে আমরা কি করে বুঝবো যে ওরা পরস্পরকে ছেদ করবে নাকি সমান্তরাল হবে নাকি একটার উপর একটা সমাপতিত হবে, এই একটার উপর একটাকে পড়ে যাওয়াটাকে সমাপতিত বলে, ঠিক আছে। তো সেটা আমরা সমীকরণ দেখে কি করে বুঝবো? যে কোনো সমীকরণ দেখে আমরা আগে ছবি আঁকবো তারপরে বুঝবো এরকম তো নয়, সেটার জন্য একটা নিয়ম রয়েছে। সেটার জন্য আমাদের এই যে সাধারণ আকারটা রয়েছে এ বি সি দিয়ে, ওই এ বি সি এর থেকে আমরা বুঝে যাব যে দুটো সমীকরণ কি হচ্ছে, পরস্পরকে ছেদ করছে নাকি সমান্তরাল হচ্ছে নাকি সমাপতিত হচ্ছে, ঠিক আছে। তার জন্য আমাদের দুটো সমীকরণ দরকার এই সাধারণ আকারে। তো দেখো ওই যে সূত্রগুলো যেগুলো আমরা শিখবো সেটা জানার আগে যেটা আমাদের 5.1 এ রয়েছে, সেটা হচ্ছে যে আমাদের সমীকরণ থেকে কিভাবে গ্রাফে আমরা আঁকবো, মানে দুটো, একটা তো দেখালাম যে একটা সরলরেখা কিভাবে আমরা গ্রাফে আঁকতে পারি, দুটো সরলরেখা কিভাবে আঁকতে পারি সেটা একবার দেখুন। আমি এখানে দুটো সমীকরণ লিখছি, একটা মনে করো রয়েছে x + y সমান 10, আর একটা রয়েছে x - y সমান হচ্ছে 6, ঠিক আছে। তো এটার থেকে আমরা কি করব, আগে দেখো সমাধান করলে তো এখানে পেয়েই যাবো যে বিন্দুটা কত হচ্ছে, সমাধান করলে এখান থেকে আমরা কি পাবো, দেখো সমাধান করলে এখানে y টা কেটে যাবে, তাহলে 2x সমান হচ্ছে 10 আর 6 16, x সমান 8,
আবার x সমান 8টা কোনো একটা সমীকরণে বসালে y সমান পাবো 10 - 8 সমান হচ্ছে 2। তার মানে কত পেলাম 8,2, x এর মান 8, y এর মান 2। কিন্তু এক্ষেত্রে কি, যেহেতু এক্ষেত্রে তো শুধুমাত্র সমাধান করলে হবে না, আমাদের লেখচিত্র অঙ্কন করে সমাধান করতে হবে। মানে লেখচিত্রের সাহায্যে, লেখচিত্রে দুটো সরলরেখা পরস্পরকে ছেদ করবে, সেই ছেদ বিন্দুটা ধরে আমাদের বলতে হবে যে এটা হচ্ছে সমাধান। তার জন্য কি, তার জন্য প্রথমে আমাদের এই যে x + y = 10 ছিল, ওটার একটা টেবিল বানাতে হবে। দেখো এখানে রয়েছে x, এখানে y, এটা হচ্ছে x + y = 10 এর টেবিল। আর একটা হচ্ছে x - y = 6 এর টেবিল, ঠিক আছে। তো x + y = 10 তো আমরা একটা করেই ছিলাম, সেটা কি হচ্ছে দেখো, এখানে মনে করো আমি নিলাম 0,10, 5, 5 আর 10, 0। দেখো সমস্তগুলো যোগ করে 10 হচ্ছে, ঠিক আছে। আর একটা রয়েছে x - y = 6। তো এক্ষেত্রে কি, এই যে রয়েছে x - y = 6, বা এখান থেকে x সমান বলতে পারবো y + 6, তাই তো। তো কি দেখো, এই শুধুমাত্র x - y = 6 এর থেকে আমরা x এর যে কোনো একটা মান বসাবো, y এর একটা মান পেয়ে যাব, সেটা খুব সহজে পাবো না। কিন্তু যদি এইরকম আকারে বার করে রাখতে পারি, x সমান কিছু একটা বা y সমান, তোমাদের যেটা সুবিধা হবে, তোমরা এখানে চাইলে y সমানও বার করতে পারো, সেটা x - 6 হবে। আমি এখানে y টা ডান দিকে পাঠিয়ে y টা প্লাস হয়ে গেছে, তাই y + 6 করেছি। তো এক্ষেত্রে কি, ডান দিকে যেটা থাকবে, মানে দেখো x সমান y + 6 রয়েছে, মানে আমরা y এর একটা মান ইচ্ছে মতো ধরে নেব, সেখান থেকে তার সাথে +6 যোগ করে, মানে 6 যোগ করে x এর মান পাবো। দেখো আমি নিলাম y এর মান 0, y এর মান 0 হলে x সমান কত হবে, 0 + 6, তার মানে হচ্ছে 6। মনে করো y এর মান নিলাম 2, y এর মান 2 নিলে x কত পাবো, 2 + 6 সমান হচ্ছে 8। এবার মনে করো y এর মান নিলাম 4, y এর মান 4 নিলে কত পাবো, 6 × 4 হচ্ছে 10, ঠিক আছে। তাহলে এখানে বিন্দুগুলো কি কি পেয়েছি, এখানে পেয়েছি 0,10, 5,5 আর 10,0, আর এখানে পেয়েছি 6,0, 8,2 আর 10,4, ঠিক আছে। এবার কি, এই যে তিনটে তিনটে করে বিন্দু পেয়েছি, এই বিন্দুগুলোকে আমাদের একটা গ্রাফে দুটো সরলরেখা আঁকতে হবে। দেখো কিভাবে করব, এরকম x অক্ষ y অক্ষ থাকবে, আমাদের গ্রাফ তো দেওয়াই থাকবে। এবার দেখো বিন্দুগুলো নেব আমরা, এখানে 10 অবধি নিলেই হবে, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। এখানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, ঠিক আছে। আমাদের 12 অবধি কাজে লাগবে না, আমাদের কাজে লাগবে 10 পর্যন্ত, যেহেতু এখানে সব থেকে বড় সংখ্যা 10ই রয়েছে। তো প্রথমে এই গ্রাফটার জন্য করি, দেখো এই টেবিলটার জন্য, মানে x + y = 10, সেই সরলরেখাটা আঁকি। তো বিন্দু কত রয়েছে, 0,10। তাহলে কোথায় নেব, 0,10 কোথায় হবে, এখানে 0 x অক্ষ বরাবর যেতে হলো না, আর y অক্ষ বরাবর হচ্ছে 10 ঘর, 10 ঘর রয়েছে এখানে 0,10। তারপর রয়েছে 5,5, 1, 2, 3, 4, 5, আর এখানে 1, 2, 3, 4, 5, এখানে হচ্ছে 5,5। আর একটা রয়েছে 10,0, মানে 5, 6, 7, 8, 9, 10 এখানে, ঠিক আছে। তো এটাকে যদি আমরা যোগ করি, দেখো যোগ করলে এখানে মনে করো 5,5টা ছিল, এটা একদম ওর উপরে অবস্থিত হবে, ঠিক আছে। তোমরা যখন গ্রাফে করবে তখন বুঝতে পারবে যে ওটা দিয়ে একটাই সরলরেখা আঁকা যাবে। এটা হচ্ছে 5,5। তাহলে এইটা হলো কি, এই সরলরেখাটা হচ্ছে x + y = 10 এর সরলরেখা। এবার আমরা আঁকবো x - y = 6 সরলরেখাটা। বিন্দু কি কি রয়েছে দেখো, প্রথমে রয়েছে 6,0, 6,0 হচ্ছে এটা। তারপর রয়েছে 8,2, এখানে হচ্ছে 6 পরে 7, 8,2, 1, 1, 2, এখানে হচ্ছে 8,2। এরপর হচ্ছে 10,4, 10,4, 10, এখানে 1, 2, 2, 3, 4। এবার দেখো এটাকে যোগ করলেও একটা সরলরেখা পাবো, এটার উপর দিয়েই যাবে, ঠিক আছে। তাহলে দেখো এই যে 8,2 যেখানে বিন্দু দুটো ছেদ করলো, এটা তোমরা যখন গ্রাফে আঁকবে তখন একদম পরিষ্কারভাবে বুঝতে পারবে যে দুটো সরলরেখা একটা নির্দিষ্ট বিন্দুতে ছেদ করছে। তো এই যে বিন্দুটাতে ছেদ করলো, এটা স্থানাঙ্ক হচ্ছে 8,2। তার মানে আমরা বলতে পারবো এই যে দুটো সমীকরণ ছিল, সেই দুটো সমীকরণের লেখচিত্র হচ্ছে এই দুটো, একটা হচ্ছে x + y = 10, x - y = 6, যেটা আমাদের আঁকতে বলবে, তার সাথে বলবে সমাধান করো। তো নির্ণেয় সমাধান কত লিখবো, x = 8,
আর y সমান 2। ঠিক আছে, তো এইভাবে আমাদের এই অঙ্কগুলো করতে হবে। এবার যেটা পরের চ্যাপ্টারে রয়েছে যে দুটো সমীকরণ সমান্তরাল নাকি পরস্পরকে ছেদ করছে নাকি একটার উপর একটা সমাপতিত হচ্ছে, সেটা আমরা কি করে বুঝবো। দেখো, তাহলে আমি এখানে 3 ধরনের সরলরেখা এঁকে নিয়েছি। ঠিক আছে, এটা হচ্ছে পরস্পর ছেদি, এখানে দুটো সরলরেখা পরস্পরকে ছেদ করছে। এটা হচ্ছে পরস্পর সমান্তরাল, আর এটা হচ্ছে সমাপতিত হয়েছে, একটা একটার উপর সমাপতিত হয়েছে। এবার দেখো, আমাদের যেটা হচ্ছে রৈখিক সমীকরণ দুই চল বিশিষ্ট, সেটা সাধারণ আকারটা কি বলেছি, সেটা হচ্ছে x প্লাস by প্লাস c সমান 0। ঠিক আছে, কিন্তু যেহেতু এখানে দুটো সরলরেখার কথা হচ্ছে, তার মানে কি আমাদের দুটো সমীকরণ নিতে হবে। তাহলে একটা সমীকরণ যদি এরকম নিই, আর একটা সমীকরণ কি নেব, তার জন্য কি আমাদের এখানে একটা সমীকরণের সহগগুলোকে 1 আর একটা সমীকরণের সহগগুলোকে 2 দিয়ে ধরে নিতে হবে। অর্থাৎ একটা সমীকরণ হচ্ছে a1x প্লাস b1y প্লাস c1 সমান 0, আর একটা সমীকরণ হচ্ছে a2x প্লাস b2y প্লাস c2 সমান 0। এবার কি এই যে a1 a2 b1 b2 আর c1 c2 এই ছটা যে সংখ্যা রয়েছে, এদের মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্ক থেকে আমরা বলতে পারবো, দুটো সমীকরণ দেওয়া থাকলে সেখান থেকে তো আমরা খুব সহজে a1 a2 b1 b2 c1 c2 বার করে নিতে পারবো। তারপর তাদের মধ্যে সম্পর্কটা দেখে আমরা বুঝতে পারবো তারা পরস্পর ছেদি নাকি পরস্পর সমান্তরাল নাকি সমাপতিত। তো কি হয় দেখো, যখন পরস্পর ছেদি হয়, যেটা আমাদের আগের সমীকরণটা, যেটা উদাহরণটা দেখালাম, x প্লাস ওয়াই সমান 10 আর x মাইনাস ওয়াই সমান 6, সেখানে কি হয়েছিল দেখো, সেখানে আমাদের ওই যে a1 a2 b1 b2 মধ্যে সম্পর্ক এরকম ছিল, a1 বাই a2 নট ইকুয়াল টু b1 বাই b2। অর্থাৎ কি এই যে সহগগুলো রয়েছে, এদের মধ্যে এদের অনুপাতগুলো কখনো সমান হবে না। উদাহরণ কি হতে পারে দেখো, উদাহরণ এরকম হতে পারে, একটা হচ্ছে x প্লাস ওয়াই সমান হচ্ছে 20, আর একটা রয়েছে ধরো 10x প্লাস 5y সমান 140। ঠিক আছে, তো এক্ষেত্রে কি হচ্ছে দেখো, a1 বাই a2 কত, a1 বাই a2 হচ্ছে 1/10, b1 বাই b2 হচ্ছে কত 1/5, এরা পরস্পর সমান নয়। অর্থাৎ এই দুটো সমীকরণকে সমাধান করলে আমরা এরকম দুটো সরলরেখা পাবো যারা পরস্পরকে ছেদ করছে। অর্থাৎ এক্ষেত্রে কি একটি নির্দিষ্ট সমাধান পাবো, একটি নির্দিষ্ট সমাধান পাবো। এক্ষেত্রে দেখো আমরা কতগুলো সমাধান পাবো আর সমীকরণগুলো কিরকম দেখতে হয় সেটা একসাথে শিখে নেব। এবার দেখো, পরস্পর সমান্তরাল হলে কি হয়, তার জন্য আমাদের a1 বাই a2 b1 বাই b2 আর c1 বাই c2 দরকার। তো এদের মধ্যে সম্পর্ক কি হচ্ছে, পরস্পর সমান্তরাল হলে কি হয়, পরস্পর সমান্তরাল হলে কোনো সাধারণ সমাধান পাওয়া যায় না, তাই তো। তো এক্ষেত্রে কি হয়, a1 বাই a2 সমান হয় b1 বাই b2 not equal to c1 by c2। অর্থাৎ a1 a2 b1 b2 আর c1 by c2 এদের মধ্যে সম্পর্কটা হবে ঠিক এরকম, যার জন্য আমরা কোনো সাধারণ সমাধান পাবো না। এটা কিরকম দেখতে হয় দেখো, মনে করো একটা সমীকরণ রয়েছে 2x প্লাস 3y সমান হচ্ছে 14, আর একটা সমীকরণ একই রকম রয়েছে 2x প্লাস 3y সমান হচ্ছে 16। দেখো, এক্ষেত্রে a1 বাই a2 কত 2/2, এমন নয় যে একই দেখতে হবে, অনুপাতটা একই হলেই হবে। এদের এখানে 4x আর 6y থাকতে পারে। অন্য আরেকটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি দেখো, মনে করো এখানে রয়েছে x প্লাস ওয়াই সমান 10, আর একটা রয়েছে এর 4 গুণ 4x প্লাস 4y সমান 17। ঠিক আছে, তো এই দুটোতেই দেখো a1 বাই a2 আর b1 বাই b2 এর অনুপাতটা সমান। এখানে কত 2/2 3/3, তার মানে একের সাথে সমান হচ্ছে, 2/2 সমান 1/1, 3/3 সমান 1/1, কিন্তু এটা হচ্ছে 14/16 সমান হলো না ওদের সাথে। আবার এখানে দেখো এটা 1/4 1/4 সমান 10/17, তার মানে এক্ষেত্রেও কি সমান হলো না। তার মানে এখানে আমাদের যে সমীকরণগুলো রয়েছে সেগুলোকে যদি আমরা গ্রাফে আঁকি, দুটো পরস্পর সমান্তরাল সরলরেখা পাবো যারা কখনো পরস্পরকে ছেদ করবে না। অর্থাৎ এক্ষেত্রে কি, এক্ষেত্রে আমরা কোনো সমাধান পাবো না, কোনো সমাধান নেই। দুটো পরস্পর সমান্তরাল সরলরেখা থাকলে
তাদের মধ্যে কোনো সাধারণ যেহেতু কোনো বিন্দু নেই ওদের মধ্যে, ওরা পরস্পরকে ছেদ করছে না, তার জন্য এদের মধ্যে কোনো সমাধান পাওয়া যাবে না। এবার হচ্ছে দুটো সরলরেখা যদি পরস্পরের উপর পড়ে যায়, একটার উপরে আরেকটা সমাপতিত হয়, তখন কি হবে দেখো। দেখো তো এক্ষেত্রে হবে কি, a1/a2 সমান b1/b2 সমান c1/c2, অর্থাৎ a1 a2 অনুপাত b1/b2 অনুপাত আর c1/c2 অনুপাতটা সমান হয়ে যাবে। কিরকম হবে দেখো, মনে করো একটা সমীকরণ রয়েছে x + y সমান 10, তাহলে আরেকটা সমীকরণ যদি এরকম হয় 2x + 2y সমান 20, তাহলে অনুপাত কি হচ্ছে দেখো, এদের অনুপাত হচ্ছে 1/2, b1/b2 অনুপাত 1/2 আর c1/c2 অনুপাত হচ্ছে 10/20, 10/20 মানেই কত, 1/2। তার মানে এরা সবাই পরস্পরের সাথে সমান হচ্ছে, a1/a2 যা, b1/b2 তা, আর c1/c2 সেই একই হচ্ছে। তো এক্ষেত্রে কি, এক্ষেত্রে আমরা কিন্তু অসংখ্য সমাধান পাবো। ঠিক আছে, এই যে তিনটে জিনিস, তিনটে সূত্র, এগুলো কিন্তু আমাদের খুব ভালোভাবে জানতে হবে। এগুলো দিয়ে আমরা অঙ্ক করবো, আর তার জন্য দেখো প্রথম থেকে সমস্তটা আমরা শিখে নিলাম। তো পরস্পর ছেদি, পরস্পর সমান্তরাল আর সমাপতিত কখন হয় সেটা শুধুমাত্র আমরা সমাধানটা মানে সমীকরণটা দেখেই বুঝে যাব, যদি এই সম্পর্কগুলো আমাদের জানা থাকে। a1 a2 b1 b2 আর c1 c2 এর মধ্যে যে সম্পর্ক সেটা যদি জানা থাকে, সেখান থেকে আমরা তিনটে সমীকরণ মানে সমীকরণগুলোর কিরকম সমাধান রয়েছে সেটাও বুঝতে পারবো, সেগুলোকে গ্রাফেও করে নিতে পারবো। তাহলে আজকে আমরা পুরো চ্যাপ্টারটার কনসেপ্ট ক্লিয়ার করে নিলাম, যা যা আমাদের লাগবে পরে অঙ্কগুলো করতে সমস্ত কিছু আমরা বুঝে নিয়েছি। এই পুরো ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে আগে দেখে নাও, তারপর পরের দিন আমরা শুরু করব বসে দেখি 5.1 থেকে যে অঙ্কগুলো রয়েছে সেগুলো। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, কমেন্ট করে জানাবে, আর অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে।